কলকাতা শহরের শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা অলিগলির মধ্যে কালীঘাট এক অন্য জগৎ। একদিকে মন্দিরের ঘণ্টা, হোমযজ্ঞের গন্ধ, ভক্তদের ভিড়, অন্যদিকে আদিগঙ্গার ধারে শ্মশানের নিস্তব্ধতা আর পোড়া মাংসের গন্ধ মিলেমিশে একাকার। এই দুই জগতের ঠিক মাঝখানে এক অন্ধকার সাথে গলির মুখে ছিল দোকানটা, হরিমোহন মিষ্টান্ন ভাণ্ডার। আমার নাম অরুণ। সবে চাকরিটা হারিয়েছি, পেটের দায়ে প্রায় দিশাহারা অবস্থা। তখনই খবরের কাগজের এক কোণায় বিজ্ঞাপনটা চোখে পড়ল, কালীঘাটের মিষ্টির দোকানে কর্মচারী চাই, থাকা খাওয়ার সুব্যবস্থাসহ আকর্ষণীয় বেতন। লোভটা সামলাতে পারলাম না। ঠিকানা খুঁজে যখন দোকানে পৌঁছলাম তখন সন্ধে হবহব করছে। দোকানটা শতাব্দী প্রাচীন বটগাছের মতো, কাঠের কারুকাজ করা সাইনবোর্ডের ওপর ধুলো আর মাকড়সার জালের আস্তরণ। ভেতরে টিমটিম করে জ্বলছে একটা হলদে বাল্ব। কাউন্টারের ওপারে বসেছিলেন এক বৃদ্ধ, হরিমোহনবাবু। চামড়া ঝুলে পড়েছে, চোখে পুরু কাচের চশমা, কিন্তু তার আড়ালে দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আমাকে আপাদমস্তক মেপে নিয়ে ভাঙা গলায় বললেন, কাজ করতে পারবি তো ছোকরা? খাটুনি আছে কিন্তু। আমি মরিয়া হয়ে হ্যাঁ বললাম। দোকানের ওপরের চিলেকোটা আমার থাকার ব্যবস্থা হল। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। হরিমোহনবাবুর মিষ্টির হাত ছিল যেন জাদুর মতো, বিশেষ করে তার তৈরি অমৃত পাটিসাপটা। এমন স্বর্গীয় স্বাদ আমি জীবনে খাইনি। দোকানে সারাদিন খদ্দেরের ভিড় লেগেই থাকত। অদ্ভুত ব্যাপার হল, খদ্দেরগুলো কেমন যেন ঘোরের মধ্যে থাকত। তারা দোকানে এসে অন্য কোনো মিষ্টির দিকে তাকাত না, সোজা অমৃত পাটিসাপটার জন্য বায়না করত। টাকা দিয়ে মিষ্টির বাক্স হাতে নিয়ে এমনভাবে চলে যেত যেন কোনো জরুরি ঔষধ নিয়ে ফিরছে। গড়বড়টা খেয়াল করতে শুরু করলাম সপ্তাহখানেক পর থেকে। প্রথমত হরিমোহনবাবু নিজে ওই অমৃত পাটিসাপটার একটা কণাও মুখে তুলতেন না, এমনকি আমাকেও ওটা খেতে শক্ত বারণ করে দিয়েছিলেন। বলতেন, এ জিনিস খদ্দেরের জন্য, আমাদের জন্য নয়। দ্বিতীয়ত, রাত বাড়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে গেলেও হরিমোহনবাবুর প্যাট শেষ হতো না। তিনি আমাকে ওপরে পাঠিয়ে দিয়ে দোকানের পেছনের ভাড়ার ঘরে ঢুকে যেতেন। সেই ঘরের দরজা তিনি সব সময় তালাবন্ধ করে রাখতেন, চাবিটা থাকত তার কোমরের ঘুঞ্চিতে। গভীর রাতে আমি চিলেকোঠার মেঝের ফাঁক দিয়ে দেখতাম দোকানের ভেতর একটা আবঝা আলো জ্বলছে, আর ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত গোঙানির মতো শব্দ। অনেকটা যেন ভারী কিছু মাটিকে ঘষে নিয়ে যাওয়ার আওয়াজ, সাথে বিড়বিড় করে মন্ত্র পড়ার মতো সুর। আমার ভয় আর কৌতূহল দুটোই বাড়তে লাগল। খদ্দেরদের মুখগুলোও কেমন যেন লাগছিল। যারা নিয়মিত আসত তাদের চোখের নিচে কালি, মুখগুলো ফ্যাকাশে আর দৃষ্টি শূন্য। মনে হতো যেন ওরা মিষ্টি খেতে আসছে না, নিজেদের জীবনী শক্তি কিছুটা করে জমা দিয়ে যাচ্ছে। একদিন রাতে সাহস করে চিলেকোঠা থেকে নেমে এলাম। দোকানের পেছনের দরজার কাছে কান পাতেই ভেতর থেকে ভেসে আসা শব্দটা স্পষ্ট হলো। ওটা গোঙানি নয়, এক ধরনের চাপা কান্নার আওয়াজ, তার সাথে মেশানো একটা মিষ্টি পচা গন্ধ। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এর পরের ঘটনাটা আমার জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছে। সেদিন ছিল অমাবস্যার রাত। হরিমোহনবাবু আমাকে বললেন, আজ রাতে মন্দিরে বিশেষ পূজা আছে, ফিরতে দেরি হবে। তুই দোকান বন্ধ করে ওপরে চলে যাস, আর মনে রাখিস ভাড়ার ঘরের দিকে যাবি না। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো তিনি যেন আমাকে আদেশ দিচ্ছেন না, বরং কাকুতি মিনতি করছেন। তিনি বেরিয়ে যেতেই আমার মাথায় জেদ চেপে বসল, আজ রহস্যের শেষ দেখতেই হবে। আমি অনেক কষ্টে একটা পুরনো লোহার শিক দিয়ে ভাড়ার ঘরের তালার সাথে ধস্তাধস্তি করতে লাগলাম। বহু চেষ্টার পর ক্যাচ করে একটা শব্দ করে তালাটা খুলে গেল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা স্যাঁতসাথে বাতাসের ঝাপটা আমার মুখে লাগল। সাথে সেই মিষ্টি পচা গন্ধটা এত তীব্রভাবে নাকে এলো যে আমার বমি পেয়ে গেল। ভেতরে পা রাখতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হল। ঘরটা ছোট আর অন্ধকার, মাঝখানে একটা বিশাল মাটির জালা রাখা, যেটা দিয়ে মিষ্টির রস বা ক্ষীর বানানো হয়। কিন্তু তার ভেতর থেকে যা উথলে উঠছে তা ক্ষীর নয়, একটা হালকা হলদেটে ঘন থকথকে পদার্থ, আর তার ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ। আমি পকেট থেকে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বাললাম। আলোটা জ্বালার ওপর ফেলতেই আমার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ওই থকথকে পদার্থের মধ্যে কোনো মানুষ নয়, কিন্তু মানুষের মতোই দেখতে অসংখ্য ছোট ছোট ভ্রূণের মতো আকৃতি কিলবিল করছে। তাদের মুখগুলো অস্পষ্ট, কিন্তু যন্ত্রণায় বিকৃত। তারা একে অপরের সাথে লেপ্টে আছে, আর তাদের শরীর থেকেই ওই মিষ্টি রসটা চুইয়ে চুইয়ে বেরোচ্ছে। ওই রসে কি তবে অমৃত পাটিসাপটার ক্ষীর? আমার মাথা ঘুরছিল, আমি বুঝতে পারছিলাম না এটা কি দেখছি।
দুঃস্বপ্ন নাকি বাস্তব? হঠাৎ আমার চোখ গেল জালার পাশে রাখা একটা পুরনো কাঠের বাক্সের দিকে। কাঁপা কাঁপা হাতে সেটা খুললাম। ভেতরে একটা ডায়েরি। পাতা উল্টাতেই দেখলাম ওটা হরিমোহন বাবুর পূর্বপুরুষের লেখা। তাতে যা লেখা ছিল তা পড়ার পর আমার রক্ত জল হয়ে গেল। প্রায় ১৫০ বছর আগে তাদের কোনো এক পূর্বপুরুষ এক ডাকিনীকে বশ করেছিলেন। সেই ডাকিনী মানুষের স্মৃতি, আনন্দ আর জীবনী শক্তি খেয়ে বেঁচে থাকত। তাকে এই মাটির জালার মধ্যে বন্দি করা হয়। সে যখন ক্ষুধার্ত হয়ে কাঁদে তখন তার শরীর থেকে এক বিশেষ ধরনের রস নিঃসৃত হয়। সেই রস দিয়ে তৈরি মিষ্টি যে খায় সে সাময়িকভাবে পরম আনন্দ লাভ করে, কিন্তু তার বিনিময়ে তার নিজের জীবনের কিছুটা অংশ, তার ভালো স্মৃতিগুলো ওই ডাকিনী শুষে নেয়। যে যত বেশি এই মিষ্টি খায় সে তত দ্রুত স্মৃতিহীন, অনুভূতিহীন এক জীবন্ত লাশে পরিণত হয়। আর হরিমোহনবাবুর পরিবার যুগ যুগ ধরে এই পৈশাচিক উপায়ে ব্যবসা চালিয়ে আসছে, ডাকিনীকে মানুষের জীবনী শক্তি খাইয়ে আর তার বিনিময়ে পাওয়া রস দিয়ে মিষ্টি বানিয়ে। ডায়েরিটা পড়তে পড়তে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম কেন খদ্দেরদের এমন অদ্ভুত দেখায়। তারা আসলে এক ভয়ঙ্কর নেশার শিকার। ঠিক তখনই আমার পেছনে একটা ছায়া পড়ল। আমি চমকে পেছনে ঘুরতেই দেখলাম দরজায় দাঁড়িয়ে আছেন হরিমোহন বাবু। তার চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে, চশমাটা খুলে পড়েছে আর তার আসল রূপটা বেরিয়ে এসেছে। এটা কোনো সাধারণ বৃদ্ধের মুখ নয়, এ এক নির্দয়, হিংস্র শয়তানের মুখ। তিনি হিস হিসে গলায় বললেন, তোকে বারণ করেছিলাম না ছোকরা, বারণ করেছিলাম না? আমার আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হল না। আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পড়িমড়ি করে দোকান থেকে দৌড় লাগালাম। আমি দৌড়াচ্ছি আর আমার পেছন থেকে ভেসে আসছে হরিমোহন বাবুর পৈশাচিক হাসি আর ওই জালার ভেতর থেকে শত শত অসুরেরই আত্মার কান্নার শব্দ। আমি কালীঘাটের সেই গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এসেছিলাম, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমার পিছু ছাড়েনি। আমি কলকাতা ছেড়ে অনেক দূরে চলে এসেছি, কিন্তু আজও মাঝরাতে ঘুমের মধ্যে আমি সেই মিষ্টি পচা গন্ধটা পাই, আর কানে ভেসে আসে সেই চাপা কান্না, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও। আমি জানি হরিমোহন মিষ্টান্ন ভাণ্ডার আজও আছে, আজও সেখানে অমৃত পাটিসাপটা বিক্রি হয়, আর কিছু হতভাগ্য মানুষ নিজেদের অজান্তেই নিজেদের আত্মাটা একটু একটু করে বিক্রি করে দিয়ে আসছে এক টুকরো মিষ্টির লোভে। যদি কখনো কালীঘাটের কোনো অন্ধকার গলিতে এমন কোনো মিষ্টির দোকান দেখেন যার মিষ্টির স্বাদ আপনাকে পাগল করে দেয়, তবে সাবধান, খুব সাবধান, কারণ সেই মিষ্টির দাম আপনাকে হয়তো আপনার জীবন দিয়েই শোধ করতে হবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।